নমস্কার প্রিয় বেয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মঙ্গলবার ইসরায়েলের উপর 200-র উপর হাইপারসোনিক মিসাইল ইরান ছুড়ে যুদ্ধের পরিধি বাড়িয়ে দিল মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ এবং হামাসকে সমর্থন করেছে হিজবুল্লাহ, কিন্তু প্যালেস্তাইনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেও কোনো অবস্থায় লেবানন এবং প্যালেস্তাইন সরকারিভাবে যুদ্ধ লিপ্ত কেউ বলতে পারবে না। সেই জায়গায় ইরান কেন যুদ্ধে ইসরায়েলের সঙ্গে লিপ্ত হলো, সে নিয়ে বিশ্ব দ্বন্দ্বে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল ইরানের হামলার পর হুমকি দিয়েছে যে ইরান বড় ভুল করেছে এবং ইসরায়েল সরাসরি টার্গেট করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কামেনিকে দেখে নেওয়া। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েলের সাধারণ মানুষকে হত্যার পর ইসরায়েল পাল্টা আক্রমণ করে গাজাকে তছনছ করে দিয়েছে। এতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সত্যি বিশ্ব মানবতার জন্য চূড়ান্ত অবমাননাকর। তবুও হামাস কিন্তু আত্মসমর্পণ করেনি ইসরায়েলের কাছে, যার কারণে ধ্বংসযজ্ঞ আরও বেশি হয়েছে। আর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিসাইল ছোড়ার মাধ্যমে কে বোঝাতে চাইল সেটা কিন্তু এখনও দ্বন্দ্ব রয়েছে। অনেকেই হয়তো খুশি হচ্ছে ইরানের আক্রমণের পর, কেননা যুদ্ধের ক্ষেত্রে শক্তিশালী হিসেবে ইরান 14তম নম্বরে আর ইসরায়েল 17তম নম্বরে। সেই হিসেবেই অনেকে ধারণা করছেন যে ইসরায়েলকে এবার একটা শিক্ষা দেওয়া হবে। কিন্তু শুধু যে শক্তিশালী দিক দিয়েই রাষ্ট্রের ক্ষমতা জাহির হয় সেটা কিন্তু নয়। লেবানন এবং প্যালেস্তাইন কিন্তু যুদ্ধে লিপ্ত নয় ইসরায়েলের সঙ্গে, সেটা কেউ বলতে পারবে না। স্বাভাবিকভাবেই হামাস এবং হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের সঙ্গেই ইসরায়েলের যুদ্ধ, যার কারণে বিশ্ব তেমনভাবে কিছু বলছে না। যেভাবে রাশিয়া ইউক্রেন নিয়ে বিশ্ব মাতামাতি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান যতই শক্তিশালী হোক, এভাবে ইসরায়েলের সঙ্গে কেন যুদ্ধে জড়ালো? প্রথম হলো যে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ইরানে ইসরায়েলের মোসাদ হত্যা করেছে বলে অভিযোগ। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহকেও হত্যা করা হয়েছে। এতেই ইরানের আতেগা লেগেছে। ইরান ভেবে নিয়েছে যে বিশ্বের মধ্যে তার শক্তির দুর্বলতা প্রকাশ হয়ে যাচ্ছে, যার কারণেই হয়তো এভাবে আঘাত করেছে। অন্যদিকে এটাও হতে পারে যে হামাস এবং হিজবুল্লাহকে যে ইরান সাহায্য করে যায়, তাতেও তাদের মূল অভিসন্ধি হতে পারে যে হামাস এবং হিজবুল্লাহকে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে, যেহেতু হামাস এবং হিজবুল্লাহর প্রধান নিহত হয়ে গেছেন, তাদেরকে মানসিকভাবে শক্তি যোগাতেই এভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছে ইরান। এখন ইরান কি ভুল করেছে আগামী বলবে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কামেনির জীবন যে বিপদে পড়ে গেছে সেটা পরিষ্কার বলে দেওয়া যায়। কেননা হামাসের প্রধান এবং হিজবুল্লাহর প্রধান যদি লুকিয়ে থেকেও বাঁচতে না পারেন, তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে আয়াতুল্লাহ কামেনির জীবনও বিপদে রয়েছে, যেভাবে প্রকাশ্যে বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছে। আসলেই ইরান যে হামাস হিজবুল্লাহ
ইয়েমেনের হুতিস মতো সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করে, সেটাই কিন্তু ইরান হামলার মাধ্যমে বুঝিয়ে দিতে চাইল, সেটা পরিষ্কার। সেখানে অনেকেই এটাকে ধর্মের রূপ দিতে পারেন, কিন্তু সন্ত্রাসী সংগঠন যে ইহুদি রাষ্ট্রকে সহ্য করতে পারছে না, সেটাই দেখা যাচ্ছে। আমাদের ভারতীয় উপমহাদেশে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না। অনেকেই বলেন যে ইসরায়েল রাষ্ট্রটি প্যালেস্তাইনের ভূমি দখল করে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো যে কাশ্মীরে এবং উত্তর পূর্বে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী বারবার আক্রমণ করে ভারতের ভূমি কি ভারত অন্য কোনো রাষ্ট্রের দখল করে প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে কাশ্মীরে এবং উত্তর পূর্বে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলি কেন আক্রমণ করে, সের জবাব কি কেউ দিতে পারবেন? আসলেই সন্ত্রাসী সংগঠন পৃথিবীর কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কোন কারণে তারা, কোন পরিস্থিতিতে তারা সন্ত্রাসী কার্যকলাপ করে, সেটা সন্ত্রাসী সংগঠনও বলতে পারবে না। তাহলে তো ইরান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেনে যেখানে প্রতিবেশী কোনো অন্য ধর্মাবলম্বী দেশ নেই, সেখানে কেন সন্ত্রাসী সংগঠন, সেটারও কিন্তু উত্তর সঠিকভাবে পাওয়া সম্ভব নয়। তাই সন্ত্রাসী সংগঠন কেন সৃষ্টি হচ্ছে সে নিয়ে আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশের আরও গবেষণা করে তার মূলে যাওয়া উচিত। হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিকেশ করতে সক্ষম হবে, কিন্তু সন্ত্রাসী সংগঠন কিন্তু নিকেশ করা সক্ষম হবে না, সেটা এখনই পরিষ্কার বলে দেওয়া যায়। সেই হিসেবে ভারত যেহেতু সন্ত্রাসে জর্জরিত হয়ে আছে, তাই যারা নাসরুল্লাহর মৃত্যুতে ভারতে শোক মিছিল করছে, তাদের মানসিকতা নিয়ে নিশ্চিতভাবেই ভারতের চিন্তা হয়। সেখানে মধ্যপ্রাচ্য কিন্তু আগুনের তুষের মতো জ্বলছে, কেননা এটা বড় আকার ধারণ করবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। এবং ইসরায়েল যে প্রতিশ্রুতি রাখছে বিশ্বের দরবারে, তাতে আমেরিকা স্বাভাবিকভাবেই শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমেরিকা নিজেদের সামরিক ঘাঁটিকে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছে। তাই পরিষ্কার বলে দেওয়া যায় যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বিস্তৃত হলেই ইরানও কিন্তু হুমকি দিচ্ছে আমেরিকাকে পর্যন্ত। তাই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি দাঁড়িয়ে 2003 সালে ইরাকে যেভাবে আমেরিকা অভিযান চালিয়েছে, সেই কথাটাই বারবার মনে আসে। সেই প্রসঙ্গেই একটা কথা বেঞ্জামিন নেতানিয়াহুর মনে পড়ছে, যে তিনি বলেছেন যে ইরানকে কোনো অবস্থায় পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। এতেই হয়তো বর্তমান সুযোগে ইরানের ইউরেনিয়াম অস্ত্রভাণ্ডার ধ্বংস করার একটা সুযোগ ইসরায়েল পেয়ে গেল, পড়ুককে আমেরিকা পিছনে থাকায়। এটা হয়তো অন্যতম উদ্দেশ্য। যদি এরকম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কিন্তু ইরান মারাত্মক ভুল করেছে, এভাবে ইসরায়েলের সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধে লিপ্ত হয়ে। এখানে ইসরায়েলের চতুর্দিকে যেসব রাষ্ট্র রয়েছে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বিরোধ নেই, কিন্তু ইরাকের পেছনে থাকা ইরান দুই দেশ অতিক্রান্ত করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। আসলেই ইরান
এবং পাকিস্তান সন্ত্রাসের কারখানা হয়ে গেছে, যার কারণেই বিশ্বের জন্য ইসরায়েলের সঙ্গে সঙ্গে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে ভারতের ব্যাপারটাও প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যার কারণেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের ব্যাপারে সতর্ক নজর রাখছে বলে জানিয়ে দিচ্ছেন। আসলেই ইরান অনেক জঙ্গি সংগঠনকে যে আর্থিক এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে, যা সেই কারণেই ইসরায়েলের উপর মিসাইল হামলা চলেছে, তাদের আতেগা লেগেছে। এখন দেখার যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতটুকু ভয়ঙ্কর হয় এবং মানবতার উপর আঘাত হানে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।